হ্যালো বন্ধুরা, আমরা যারা মার্কেটে আছি তারা কিন্তু সবাই মার্কেটকে একটু কম বেশি প্রেডিক্ট করার চেষ্টা করি। তো হয়তো আমাদের প্রেডিকশান খুব একটা কাজে আসে না, অনেক সময় হয়তো আমরা যেটা প্রেডিক্ট করি তার উল্টো দিকে যায়। তো সে কারণে আমরা ভালো রকমের ট্রেড নিতে পারি না, ভালো ইনভেস্টমেন্ট করতে পারি না, বা ভালো রকমের প্রফিট আমরা বুক করতে পারি না। তবে মার্কেটে কিন্তু এরকম মহারথীরা আছেন যাদের প্রেডিকশান কিন্তু খুব ভালো রকমেরই কাজে আসে। মোটামুটিভাবে তারা যেভাবে প্রেডিক্ট করেন সেভাবে মার্কেটে কিন্তু পরবর্তীকালে মুভমেন্ট দেখা যায়। তো সেরকমই একজন মার্কেটের মহারথী হচ্ছে এই ব্যক্তি। ইনি কিন্তু মার্কেট প্রেডিক্ট করার জন্য খুবই বিখ্যাত। কোন মার্কেট প্রেডিক্ট করেছিলেন সেটা আমি একটু ক্লিয়ারলি বলে রাখি। ইনি বেশ কয়েকবারই মার্কেটকে ঠিকঠাকভাবে প্রেডিক্ট করেছেন, তবে সবথেকে বিখ্যাত যে কারণে সেটা হচ্ছে ইনি 2008-এর যে সবথেকে বড় মার্কেট ক্র্যাশ বলতে পারেন সেটাকে প্রেডিক্ট করেছিলেন। তো আমরা যদি একটু চার্টে যাই আর চার্টে গিয়ে 2008-এর যে মার্কেট ক্র্যাশ সেটাকে একটু স্টাডি করতে চাই। তো 2000 মার্কেট ক্র্যাশ এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এটা প্রায় যেটা হয়ে গেছিল ধরুন 2007-এর শেষে একদম সেই 6300-র নিফটি কিন্তু এখানে নিচে নেমে এসেছিল 2500-তে। অবশ্যই এটা মানে অর্ধেকের থেকেও নিচে নেমে গিয়েছিল। তো এই যে মার্কেট ক্র্যাশ এটা কিন্তু উনি ঠিকঠাকভাবেই প্রেডিক্ট করেছিলেন যে হয়তো মার্কেটে ক্র্যাশ আসছে। উনি এটাও বলেছিলেন যে ইউএসের যে হাউসিং বাবল সেটা হয়তো ক্র্যাশ করতে পারে। দেখুন আমরা 2025-এর এখন যে ক্র্যাশের মধ্যে আছি তো সেটা খুব একটা বড় নয়, মানে এরকম তো কখনোই নয়। এখন যে ক্র্যাশটার মধ্যে আমরা আছি হয়তো আমরা এখানে বেশ কয়েকবার আলোচনা করেছি যে মার্কেট অনেক ওপরে আছে বা স্টকের ভ্যালুয়েশন কিন্তু যথেষ্ট হাই। তবে আমরা কিন্তু এই যে একটা ফল আসবে, এই যে একটা ক্র্যাশ আসবে সেটা কিন্তু আমরা কোনোভাবেই প্রেডিক্ট করতে পারিনি। মোটামুটিভাবে বুঝতে পারছিলাম যে হয়তো মার্কেট ওভার ভ্যালুড। তো আমরা এই যে ক্র্যাশের মধ্যে আছি 2025-এর যে ক্র্যাশ, এই ক্র্যাশ নিয়েও কিন্তু এই ব্যক্তিকে প্রশ্ন করা হয় যে 2025-এর যে ক্র্যাশ সেখানে কি আমরা 2008-এর যে বিগেস্ট ক্র্যাশ তারই একটা রিপিটেশন দেখতে পাবো। তো কি বলেছে সবই কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব, এবং পার্টিকুলারলি ইন্ডিয়ান মার্কেট কিভাবে দৌড়তে পারে সব কিছুই কিন্তু এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। সেগুলো আমার কমেন্ট নয়, এরকমের কোনো মার্কেটের মহারথীর কিন্তু কমেন্ট। তো একটাও কমেন্ট মিস করবেন না আর ভিডিওর কোনো পার্ট মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ভিডিওটি দেখুন। তো প্রথম সেটা হচ্ছে প্রেডিক্টেড 2008 ক্র্যাশ কারেক্টলি। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু ইনি সব থেকে বিখ্যাত। 2008-এর ক্র্যাশের আগে কিন্তু ইনিই কেবলমাত্র বলেছিলেন যখন এরকম একটা জায়গায়, ফর এক্সাম্পল আমি যদি 2008-এ যাই তাহলে বুঝতে পারবেন কী ধরনের একটা ইউফোরিয়া ছিল মার্কেটে। 2008-এই যেতে চাই, কী ধরনের ইউফোরিয়া দেখুন এই জায়গাতে। এখান থেকে মার্কেট যেভাবে দৌড়চ্ছিল সেখানে একটা ইউফোরিয়া অবশ্যই এসেছিল। এখানে দেখুন 1600 থেকে প্রায় 6400, প্রায় 4 গুণ হয়ে গেছিলো 2008-এর এই পিকে। যখন এই মার্কেটের বুলরানকে সবাই উপভোগ করতে ব্যস্ত তখনই কিন্তু এই ব্যক্তি বলেছিলেন যে একটা ক্র্যাশ আসতে পারে, মার্কেট কিন্তু বাবল হয়ে আছে। তো পরপর আমরা দেখে নেব ইনি কী বলেছেন। তো 2008-এর যে ক্র্যাশ এটা কিন্তু 2025-এ কি রিপিট হবে, এই প্রশ্নটা কিন্তু এই ব্যক্তিকে করা হয়। তখন এর অ্যান্সার উনি ক্লিয়ারলি দেন যে না। এই সব কিছুর পেছনে কারণও আছে, তো কারণগুলো আমরা এক এক করে সব কিছুরই দেখব। তো 2008-এ কী হয়েছিল, 2008-এ যেটা হয়েছিল যে ইউএস হাউসিং বাবল সেটা বাস্ট হয়েছিল। মেজর কিছু ফাইন্যান্সিয়াল কলাপস হয়েছিল, মানে কি মেজর ব্যাংক মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো কলাপস করে গেছিল এবং গ্লোবাল মার্কেটে একটা ক্র্যাশ এসেছিল। এখন আমাদের মার্কেটের এই যে ক্র্যাশটা এসেছে রিসেন্টলি, মানে 2025-এর ক্র্যাশের কথা বলছি, তবে এখন কিন্তু গ্লোবাল মার্কেটে সেভাবে কিন্তু ক্র্যাশ আসেনি। ফর এক্সাম্পল আপনি যদি এশিয়ান মার্কেটে দেখেন, হ্যাংসেং মানে হংকংয়ের দেখুন বা জাপানের দেখুন বা এখানে চায়নার দেখুন, এই মার্কেটগুলো কিন্তু রিসেন্টলি আমরা যে ক্র্যাশ করেছি ওরা কিন্তু ক্র্যাশ করেনি। মানে এই ধরনের কোনো গ্লোবাল টার্মোয়েল আসেনি বা গ্লোবাল মার্কেট কিন্তু ক্র্যাশ করেনি। তো এই ধরনের এই যে তিনটে ব্যাপার এগুলো কিন্তু এখন নেই, মানে সেটাই এখানে বলা হয়েছে যে ইন 2025 নো হাউসিং কলাপস, হাউসিংয়ে কোনো কলাপস আসতে আমরা দেখিনি। ব্যাংকিংয়ের কোনো ক্রাইসিস নেই, ব্যাংকরা সব কিছুই ঠিকঠাক চলছে এবং গ্লোবালিও কোনো আমরা ক্র্যাশ আসতে দেখছি না। সুতরাং এজন্যই উনি বলেছেন যে 2025-এ কিন্তু 2008-এর মতো যে বিগ ক্র্যাশ সেটা কিন্তু রিপিট হবে না। ঠিক আছে, তাহলে 2025-এ ক্র্যাশ রিপিট হবে না, তো কি হতে পারে বা কত দূর কি নেগেটিভ হতে পারে সেটাও কিন্তু উনি পরিষ্কারভাবেই বলেছেন। তো উনি যেটা বলেছেন যে বাট এ গ্লোবাল স্লোডাউন ইজ কামিং, যে একটা স্লোডাউন কিন্তু আসছে বা সেই স্লোডাউনের মধ্যে হয়তো আমরা কিছুটা আছি। আর ইউএস ডলার ইন্ডেক্স কিন্তু এখন ওপরেই। ইউএস ডলার সেটা কিন্তু ড্রপ করতে পারে 10 থেকে 15% মতো। সেই ইউএস ডলার ড্রপ করলে কি হবে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তবে কি যে ইনি যেটা ইন্ডিয়ার ব্যাপারে বলেছেন যে ইন্ডিয়া উইল বি দ্য বেস্ট পারফর্মিং মার্কেট অফ দ্য ডেকাড, মানে হয়তো ইনি যেটা বলতে চেয়েছেন যে আগামী 10 বছরে ইন্ডিয়া কিন্তু বেস্ট পারফর্মিং মার্কেট হয়ে দাঁড়াতে পারে। আর উনি এটাও বলেছেন যে
এ পোটেন্সিয়াল ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েশন ইভেন্ট ইজ অ্যাহেড। এটা কিন্তু ইন্ডিয়ার ব্যাপারেই বলা হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ার উপরে কিন্তু ইনি যথেষ্ট যথেষ্ট পজিটিভ। এরপর যেটা বলেছেন যে এ 10-15% কারেকশান ইন দ্য ইউএস মার্কেট। তো আমেরিকার মার্কেটে একটা 10-15% মতো কারেকশান আসতে পারে। আমরা এটাও বুঝে নেব যে এর ফলাফল কী হতে পারে। তবে আরও কিছু পয়েন্ট দেখে নেওয়া যাক। যেমন ইনি বলেছেন যে গ্লোবাল লিকুইডিটি টাইটেনিং হতে পারে। আর কি হতে পারে? বিগ মানি শিফটিং টু ইমার্জিং মার্কেটস। তো এটাই আমি অ্যাকচুয়ালি হাইলাইট করতে চেয়েছিলাম। মানে কি, এই যে 10-15% কারেকশান ইন ইউএসএ আসবে এবং ডলারও কিন্তু পড়বে। তো ডলার যদি পড়ে এবং ইউএস মার্কেটে যদি কারেকশান হয়, তাহলে কিন্তু যেটা গ্লোবাল মানি, সেই গ্লোবাল মানি কিন্তু মানে এই যে যেটাকে বিগ মানি বলা হয়েছে, সেটা কিন্তু ইমার্জিং মার্কেটে আসতে পারে। এবার ইমার্জিং মার্কেটে এলে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বেনিফিট সব থেকে বেশি যে পাবে। এখানে বলা হয়েছে যে এই যে মানে বিগ মানি শিফট করবে ইমার্জিং মার্কেটে, তার সব থেকে বড় বেনিফিট যারা পাবে সেটা হচ্ছে একটাই দেশ। সেটা কোন দেশ? সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। সে কারণে ইনি যেটা বলছেন বা বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু আপনারও ক্লিয়ারলি বুঝে নেওয়া উচিত যে যখনই ইউএসএতে কোনো নেগেটিভ হবে, যদি ডলারের পতন হয়, তাহলে কিন্তু ওখানে আর টাকা পয়সা থাকবে না। ওখান থেকে টাকা বেরিয়ে বাইরে আসতে চাইবে, আর বাইরে টাকা এলে কিন্তু ইন্ডিয়াতে হুড় করে টাকা ঢুকতে থাকবে। ইনার মতে কিন্তু সেটাই বলা হয়েছে এবং আমি পার্সোনালি কিন্তু সেটা বেশ ভালো রকমই বিশ্বাস করি। তো এরপরে হোয়াই ইন্ডিয়া ক্যান আউট পারফর্ম। তো ইন্ডিয়া কেন আউট পারফর্ম করবে তার পেছনেও কিছু কিন্তু কারণ দেখানো হয়েছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে যে বুল রান আসে সেগুলো সবসময় কিন্তু গ্লোবাল একটা স্লোডাউনের পরেই স্টার্ট হয়। দেখুন এটাই লেখা আছে যে ইন্ডিয়াস বুল রানস অলওয়েজ স্টার্ট আফটার গ্লোবাল স্লোডাউন। মানে যদি একটা গ্লোবাল স্লোডাউন আসে বা আমরা যেটার মধ্যে আছি সেখান থেকে বেরানোর পরে কিন্তু ইন্ডিয়াতে বুল রান শুরু হয় বা হতে পারে। আর যেটা বলেছে একটু আগে আমরা আলোচনা করলাম যে এফআইআইরা তখনই রিটার্ন করবে যখন ইউএসডি মানে ইউএস ডলার যেটা সেটা একটু দুর্বল হয়ে পড়বে। এখন অ্যাকচুয়ালি ইউএস ডলার যদি আপনি দেখতে চান, আমি আপনাকে দেখাতে পারি এখানেই ইউএস, আমি জাস্ট ডলার ইন্ডেক্স মারবো এখানে, ডলার ইন্ডেক্স, এই যে ডিএক্সওয়াই, এখানে আপনি যেতে পারেন। তো ডিএক্সওয়াই দেখলে বুঝতে পারছেন এটা অ্যাকচুয়ালি 1 উইকের। আমি যদি জাস্ট 6 মান্থস বা 1 ইয়ার দিই, তাহলে ডলার ইন্ডেক্স এই জায়গাতে চলেছিল 110 থেকে 103 পর্যন্ত পড়েছে। ঠিক আছে, তো সেটা খুব একটা বেশি নয়, 7 পয়েন্ট মতো পড়েছে। তবে যদি আপনি একটু স্কুইজ করে দেখেন বা আপনি যদি 5 বছরের দেখতে চান, তাহলে কিন্তু ডলার ইন্ডেক্স মোটামুটি ওপরের দিকেই আছে। এরকম জায়গাতে ছিল ধরুন 2008 বা 10-এর সময়, এরকম একটা জায়গাতে ছিল 80-র সময়। তো ওনার মতে যে ডলার ইন্ডেক্স যদি উইক হয়, যদি দুর্বল হয়, তাহলে কিন্তু এফআইআইরা খুব ভালো রকমই ইমার্জিং মার্কেটে রিটার্ন করবে, মানে কি ইন্ডিয়াতেও কিন্তু রিটার্ন করবে। আর সেখান থেকে কারা সবথেকে বড় বেনিফিট নিতে পারে সেটা হচ্ছে ইনি যেটা বলেছেন স্মল অ্যান্ড মিড ক্যাপস আউট পারফর্ম আফটার কারেকশান। কারণ এই যে কারেকশানের মধ্যে আমরা আছি, যখন মার্কেট কিন্তু দৌড়ানো শুরু করবে তখন কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ এরা আউট পারফর্ম করতে পারে। তো আমরা একটু দেখে নিতে চাই যে কারেকশানের পরে মার্কেট ঠিক কিভাবে আউট পারফর্ম করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2008-এ যে ক্রাইসিসের কথা আমরা বললাম, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2008-এ হয়েছিল, তারপরে ওই 8 থেকে 12 পর্যন্ত নিফটি কিন্তু দৌড়েছিল 138%। ভেবে দেখুন, এটা কিন্তু নিফটির কথা হচ্ছে, মানে ইন্ডেক্স 138% দৌড়েছিল। তো সেটা কিন্তু একটা বিগ মানে পজিটিভ। এরপরে যেটা হয়েছিল 16 থেকে 18, সেটা হচ্ছে গ্লোবাল রেট কাট। আর আমরা এমন একটা জায়গায় আছি, এতদিন আমাদের ইন্টারেস্ট রেট কিন্তু হাই ছিল, এবার গ্লোবালি কিন্তু রেট কাট আসছে। যেমন আমাদের ইন্ডিয়াতেও অলরেডি 25 বেসিস পয়েন্ট কিন্তু রেট কাট হয়ে গেছে। তো আরও রেট কাট আগামী দিনে আসবে। আর যখনই গ্লোবাল রেট কাট হয়, যেটা আগেও দেখা গেছে যে 2016 থেকে 2018 পর্যন্ত, তখন কিন্তু নিফটি জাস্ট ইন্ডেক্স লেভেলে 52% দৌড়েছিল, যেটা কিন্তু একটা নিফটির জন্য হিউজ রান আপ, মানে জাস্ট 2 বছরের মধ্যে। তো সেই গ্লোবাল রেট কাট কিন্তু আবারও আমাদের মোটামুটি আসতে চলেছে, বা বলতে পারেন যে অলরেডি শুরু হয়ে গেছে। আরেকটা যেটা ক্রাইসিস, যে ক্রাইসিস আমাদের সবারই জানা, সেটা হচ্ছে কোভিড ক্রাইসিস। কোভিড ক্রাইসিস কবে হয়েছিল? 2020-তে। আর তখন সেই ক্রাইসিসের পরেই জাস্ট কিন্তু 2020 থেকে 2022, মানে 2 বছরের মধ্যে নিফটি 124% দৌড়েছিল, মানে ডবলেরও অনেক বেশি, 124% দৌড়েছিল। সুতরাং বুঝতেই পারছেন যে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে, ক্রাইসিসের পরে কিন্তু ইন্ডিয়ার মার্কেট একেবারে আউট পারফর্ম করে, একেবারে রকেট হয়ে কিন্তু দৌড়তে থাকে। তবে আমার এই ব্যক্তির যেটা সব থেকে মানে যেটা ভালো লেগেছে যে কথাটা, সেটা হচ্ছে এটা, আমি সেই জন্য এখানে একটা ট্রিপল স্টার লাগিয়েছি। ওয়াকার হ্যাজ অ্যাডভাইসড, মানে ইনার নাম হচ্ছে জিম ওয়াকার। ওয়াকার হ্যাজ অ্যাডভাইসড ক্লায়েন্টস, মানে ইনারও তো ক্লায়েন্ট আছে যারা ইনার থেকে পেড রিসার্চ অ্যানালিসিস নেয় বা কোনো অ্যাডভাইজারি নেন, তাদেরকে ইনি যেটা বলেছেন, মানে নিজের ক্লায়েন্টদের, যে
ইনক্রিজ ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া, মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না ধরুন। আর সাইটিং বেটার ইকোনমিক প্রসপেক্টস কম্পেয়ার টু চায়না, আমরা অনেক সময়ই প্রশ্ন করি ইন্ডিয়া থেকে টাকা বেরিয়ে বা ইনভেস্টমেন্ট বেরিয়ে কি চায়না চলে যাচ্ছে, তার কিন্তু একটা অ্যান্সার এখানে আপনি পেয়ে যাবেন যে সাইটিং বেটার ইকোনমিক প্রসপেক্টস কম্পেয়ার টু চায়না, মানে চায়নার থেকে আমাদের এখানে বেটার চান্স আছে। আর সে কারণে কিন্তু উনি নিজের ক্লায়েন্টদেরও বলছেন যে ইনক্রিজ ইনভেস্টমেন্টস ইন ইন্ডিয়া, আর আমরা হয়তো পিছিয়ে আসছি। আর এর পেছনে ওনার একটা স্ট্রং আর্গুমেন্টও আছে, সেটা কি, সেটা হচ্ছে হি আর্গুজ দ্যাট ইন্ডিয়াজ ইকোনমিক পলিসিস আর দ্য মোস্ট স্টেবল ইন 30 ইয়ার্স, মানে ধরুন লাস্ট 30 বছরে ইকোনমিক যে স্টেবিলিটিটা ছিল সেটা মানে এখন অ্যাকচুয়ালি সুপ্রিম জায়গা বা এখন সব থেকে ভালো জায়গায় আছে লাস্ট 30 বছরের মানে ইকোনমিক পলিসি এগুলোর দিক থেকে। তো সে কারণে উনি বলেছেন যে ইন্ডিয়া জাস্ট ইনভেস্ট ইন ইন্ডিয়া, এবং উনি যে মানে ওয়ার্ডগুলো ইউজ করে সেটা হচ্ছে যে গো ভেরি লং ইন ইন্ডিয়া, মানে বুঝতেই পারছেন যে ওনার কিন্তু কনফিডেন্স একেবারে হাই ইন্ডিয়ার ওপরে। সুতরাং আমাদেরও নিজেদের দেশ হিসেবে কনফিডেন্স থাকাটা উচিত। আর যেটা বলেছেন যে বিগেস্ট অপরচুনিটিস ইন মিড অ্যান্ড স্মল ক্যাপস, তবে কখন কেনাকাটা করা যেতে পারে বা কখন এ ধরনের মুভমেন্ট আসতে পারে সেই ব্যাপারে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে নেক্সট 3 মান্থস কুড বি দ্য বেস্ট বাইং উইন্ডো, মানে এখন থেকে ধরুন এখন চলছে মার্চ এপ্রিল মে জুন, আপনাকে মোটামুটি জুন পর্যন্ত যেটা বলতে চাওয়া হয়েছে যে নেক্সট 3 মাস কিন্তু বিশাল বড় বাইং অপরচুনিটি আছে আমাদের সামনে। আর হয়তো এই 2-3 মাসের মধ্যেই কিন্তু এফআইআই ইনফ্লোজ আর অলসো সেট টু রিটার্ন, মানে উনি যেটা বলতে চাইছেন যে 2-3 মাস একটা কেনার ভালো রকম সুযোগ আছে, আর এফআইআই কিন্তু ফেরত আসার জন্য প্রায় কিন্তু রেডি, সেট টু রিটার্ন। তো একটাই কথা বলবো যে এই ব্যক্তিকে আমার অনেক ধন্যবাদ ইন্ডিয়ার ব্যাপারে এতটা ভালো করে বলার জন্য, বুঝিয়ে বলার জন্য, একটা ইন্টারভিউ দেওয়ার জন্য ইটি নাওয়ার সঙ্গে। তো সেখানে ইন্টারভিউতে উনি অনেক পজিটিভ কথা বলেছেন ইন্ডিয়ার ব্যাপারে, আর উনি নিজের ক্লায়েন্টদেরও বলেছেন ইনভেস্ট করতে। সে কারণে আমার মনে হয় আমাদের নিজেদের দেশ হিসেবে দেশের ওপরে ভরসা রাখা উচিত, ইনভেস্টমেন্টের উপরে ভরসা রাখা উচিত, আর নিজেদের অ্যানালিসিস মতো মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিও যদি ভালো থেকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর এরকম আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।